আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈবত্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে প্রথম প্রশ্নটা, কোন গ্রন্থিতে গলগণ্ড হয়? এখন এই যে গ্রন্থি কি করে? আমাদের হরমোন নিঃসরণে কাজ করে। গ্রন্থি কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি এটা হরমোন নিঃসরণ করে, আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে এনজাইম নিঃসরণ করে। এখন কোন গ্রন্থিতে গলগণ্ড হয় এটা জিজ্ঞেস করছে। থাইমাস যে গ্রন্থিটা, এটা হচ্ছে আমাদের গ্রীবা অঞ্চলে অবস্থান করতেছে। দেখো এই গলা থেকে আরেকটু নিচে গ্রীবা অঞ্চলে অবস্থান করে হচ্ছে থাইমাস। থাইমাস থেকে থাইমক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইমাস থাইমোসিন নাম কিন্তু মিলে। এরপরে দেখো অ্যাড্রেনাল, যেখানেই নামের শেষে রেনাল ওয়ার্ডটা শুনবা ওখানেই বুঝবা হচ্ছে কিডনি রিলেটেড। তাহলে এই অ্যাড্রেনাল গ্রন্থিটা কই থাকতেছে? এটা থাকতেছে হচ্ছে আমাদের কিডনিতে। এরপরে থাইমাস হচ্ছে গ্রীবা অঞ্চলে। থাইরয়েড যেটা, এটা থাকে আমাদের গলাতে। থাইরয়েড গ্রন্থিটা এই জায়গায় গলার অংশটাতে থাকতেছে। এরপরে প্যারাথাইরয়েড কই? থাইরয়েডের পেছনের দিকে 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, মানে প্যারাথাইরয়েড মিলেই থাইরয়েড এরকম আমরা বলতে পারি, মানে শ্রেণী বিভাগ হিসেবে করতে পারি আর কি। তাহলে কোন গ্রন্থিতে গলগণ্ড হচ্ছে? গলগণ্ড রোগটা কি আসলে এটা আগে বোঝা লাগবে। গলগণ্ড হচ্ছে গলা ফুলে যাওয়ার একটা রোগ। থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়াকে গলগণ্ড বলে। তাহলে দেখো গলায় অবস্থান করতেছে যে গ্রন্থিটা, ওই গ্রন্থিটা ফুলে গেলেই তো আমরা গলগণ্ড হইতে দেখবো বা গলা ফুলে যেতে দেখবো। তাহলে থাইরয়েডের ফোলাকে আমরা গলগণ্ড বলতেছি। তাহলে কোন গ্রন্থিতে হইলো গলগণ্ডটা? থাইরয়েড গ্রন্থিতে। এরপরে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন ডি এর অভাবে আমরা জানি হচ্ছে হাড়ের ক্ষেত্রে এই জায়গায় অসুবিধাটা হচ্ছে। তাহলে রিকেটস কোন রোগটা? দেখো তো, রিকেটস হচ্ছে ছোট শিশুদের হাড়, পায়ের হাড় এরকম ধনুকের মতো বেঁকে যায়। এই রোগটাকে আমরা বলি হচ্ছে রিকেটস। ছোট শিশুদের পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়। ধনুক বলতে আমরা বুঝাই ওই যে তীর ধনুক আছে না, ধরো এরকম বাঁকা একটা অংশ, যেটাকে ধরে আমরা তীরটাকে এভাবে পিছন দিকে টেনে তারপর ছুঁড়ে মারি, তাই না? যেটা ছুঁড়ে গেল এটা হচ্ছে তীর, আর যেটা আমার এই হাতে আছে ওইটা হচ্ছে ধনুক। দেখো তো এরকম হয় না? তাহলে ধনুকের মতো বেঁকে যাওয়ার রোগটাকে আমরা বলতেছি হচ্ছে রিকেটস। গয়টার কোনটা? এই যে গলগণ্ড একটু আগে বললাম, গলগণ্ড আর গয়টার একই কথা, মানে একটা সিনোনিম আর কি। গলগণ্ড যে কথা, গয়টারও একই কথা। তাহলে গলগণ্ড আর গয়টার সেম। তাহলে রক্তশূন্যতা, দেখো রক্তশূন্যতা মানে হচ্ছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি, অ্যানিমিয়া বা লোহিত রক্তকণিকার কম উৎপন্ন হওয়া। আর আর্থ্রাইটিস এটা হচ্ছে আমরা হাড়ের ক্ষেত্রে দেখতে পাই, অস্থি বা হাড়ের ক্ষেত্রে। এখন এদিকে তাকাও, ডি এর অভাবে রিকেটস রোগটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যাওয়ার যে রোগটা রিকেটস, এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। গয়টার কিসের অভাবে হচ্ছে? আয়োডিনের অভাবে। এরপরে আর্থ্রাইটিস হচ্ছে আমাদের ক্যালসিয়ামের অভাবে। রক্তশূন্যতা হচ্ছে ভিটামিনের অভাবে হইতে পারে, ভিটামিন B12, তারপরে আয়রন, ফলিক অ্যাসিড, B9 এগুলার অভাবে হচ্ছে আমাদের রক্তশূন্যতা হয়। এরপরে আসো, একটা উদ্দীপক দেওয়া আছে। ডাক্তার আরিফ বাংলাদেশের উত্তর অঞ্চলে গিয়ে এমন কিছু রোগাক্রান্ত মানুষ লক্ষ্য করলেন যাদের গলা ফোলা। তাহলে দেখো গলা ফোলা, একটু আগে কি বলছি, গয়টার বা গলগণ্ড হইলে গলা ফুলে যায়। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ফোলাকে গলগণ্ড বলে। গলগণ্ডের আরেকটা নাম হচ্ছে গয়টার। তাহলে এটা হচ্ছে আমাদের গয়টার রোগটা বুঝাইছে। তাহলে ডাক্তার আরিফের দেখা রোগটি নিচের কোনটি? এই যে গয়টার। হার্ট অ্যাটাক না, হার্ট অ্যাটাক হচ্ছে ওই রোগ যখন হার্টে তোমার রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় না। হার্টের নালীগুলা যদি কোলেস্টেরল জমা হয়ে ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে হার্টে রক্ত প্রবাহটা সুন্দর মতো হইতে পারে না, ওটা হচ্ছে হার্ট অ্যাটাক। এরপরে অ্যানিমিয়া হচ্ছে রক্তশূন্যতা, রক্তশূন্যতা। এরপরে পেপটিক আলসার, আলসার বলতে আমরা বুঝতেছি পরিপাকতন্ত্রের কোনো একটা জায়গায় ক্ষত। ধরো তুমি আজকে পুরা দিন সকাল থেকে কিছু খাইলা না, সেক্ষেত্রে তোমার পাকস্থলীর যে প্রাচীরটা, আমরা কি জানি পাকস্থলীর প্রাচীর থেকে সব সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হইতে থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুবই শক্তিশালী একটা অ্যাসিড। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে? যদি খাদ্য না পায়, মানে তুমি সকাল থেকে কিছু খাও নাই, খাবার যদি না পায়, তখন সে কি করবে? নিজের প্রাচীরকে নিজে মানে পরিপাক করে ফেলার চেষ্টা করবে। কি জন্য? ভাবো, পরিপাক সে করতেই পারে, কারণ আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, ওই আমিষের পরিপাক পাকস্থলীর ভিতর হয়। পাকস্থলী নিজেও তো আমিষ, তাই না? মাছ মাংস যে আমরা খাচ্ছি, এই যে মাংসটা, মাংসপেশি, এগুলো তো আমাদের আমিষ জাতীয় খাদ্য। তাহলে পাকস্থলী নিজেকে নিজে পরিপাক করা শুরু করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। পাকস্থলীর ক্ষেত্রে হইলে কি বলি? গ্যাস্ট্রিক আলসার বলি।
গ্যাস্ট্রিক আলসার। আর যদি পাকস্থলীর পরে আমাদের কি থাকে, ক্ষুদ্রান্ত্র থাকে, বৃহদান্ত্র থাকে, ওই জায়গাগুলায় যদি এই সমস্যা হয়, এই যে পাকস্থলীর পরে তোমার এরকম নাড়ি ভুঁড়ি যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, এরপরে বৃহদান্ত্র থাকতেছে, এই অংশগুলায় যদি তোমার এরকম ক্ষত তৈরি হয়, সেক্ষেত্রে আমরা বলবো পেপটিক আলসার। তাহলে এই যে উত্তর অঞ্চলের যে লোকগুলা, ওদের গলার যে ফোলাটা, এটাকে আমরা কি বলতেছি, গয়টার বলতেছি, গয়টার বা গলগণ্ড, এই দুইটা কিন্তু একই কথা। এখন দেখো উত্তরবঙ্গ যে বলে দিছে, বা উত্তর অঞ্চল, এই জায়গাটা একটু খেয়াল রাখো। দেখো বাংলাদেশের মানচিত্র যদি তুমি খেয়াল করো, উপরে থাকলে আমরা বলি উত্তর, নিচে দক্ষিণ, ডান হাতের দিকে পূর্ব, এই পাশে পশ্চিম, এরকম তো থাকে আমাদের যে দিক নির্দেশনতা। সেক্ষেত্রে এই যে বাংলাদেশের দক্ষিণে কি আছে বলতো, বঙ্গোপসাগর আছে না, বঙ্গোপসাগরে সাগরের পানি কি হয়, লবণাক্ত হয়। এখন এই আশেপাশের এরিয়ার যে মাটি, ওখানে কিন্তু লবণের পরিমাণ বেশি পরিমাণ থাকবে, যার জন্য এইখানে মানুষজনদের তোমার গলগণ্ড হয় না, কারণ ওদের আয়োডিনের অভাব হচ্ছে না, বা লবণের ভিতরেই তো আমরা আয়োডিন পাই, তাই না? সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষদের কখনো কিন্তু তোমার গলগণ্ড হইতে আমরা দেখি না। কিন্তু উত্তরাঞ্চলে দেখো সমুদ্র থেকে খুব দূরে না, এই জন্য মানে সমুদ্র থেকে একদম উল্টা দিকে, যার জন্য আমরা এই অঞ্চলের মানুষদের গলগণ্ড হইতে বেশি দেখি। এবং এখানে আবার পাহাড় আছে না, পাহাড় কিন্তু তোমার সমুদ্রপৃষ্ঠ থেকে খুবই উপরে, যার জন্য পার্বত্য অঞ্চলের মানুষদেরও এই রোগটা হয়। তাহলে উত্তর অঞ্চল এবং পার্বত্য অঞ্চল, এই জায়গাটা একটু মনে রাখা লাগবে। এবার উক্ত রোগটি মানে গলগণ্ড রোগটি সোডিয়ামের অভাবে হয়ে থাকে না, আমি বারবার উচ্চারণ করতেছি, আয়োডিনের অভাবে। তাহলে সোডিয়াম তো আমরা কখনোই লাগাবো না, আয়োডিনের অভাবে। পার্বত্য অঞ্চলে দেখা যায়, ইয়েস আমি তো মাত্রই এটা বললাম। এরপরে থাইরয়েড গ্রন্থির রোগ, হ্যাঁ এটা আমরা ওই যে প্রথম প্রশ্নটাই দেখলাম যে থাইরয়েড গ্রন্থির ফোলা, তাহলে 2 আর 3 নাম্বারটা এখানে আমি নিতে পারতেছি, তাই না? তাহলে ক নাম্বার? এরপরের এমসিকিউটায় আসো, কি বলছে দেখো তো, ভিটামিন ডি সংশ্লেষ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? এই যে ভিটামিন ডি, আর সংশ্লেষ বলতে আমরা কি বুঝি, সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা। তাহলে ভিটামিন ডি তৈরি করার জন্য সূর্যের আলো আমাদের ত্বকে অবস্থিত কোলেস্টেরলকে ভেঙে ফেলে। এখন এই যে দেখো কোলেস্টেরলটা কোথায় থাকতেছে, ত্বকের নিচে থাকতেছে, যেটা অ্যাক্টিভ হচ্ছে কখন, সূর্যের আলো যখন আমাদের গায়ে লাগতেছে। এখন মাঝে মাঝে আমি এরকম বলতে শুনি অনেক মানুষজনকে যে রোদে দাঁড়াও, সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, সূর্যের আলো খুবই ভালো, সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না, এটা একটা ভুল কথা। ভিটামিন ডি আমাদের ত্বকের নিচে থাকে, কিন্তু সূর্যের আলো লাগলে ওইটা কিডনিতে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায়, বা ডিটা তৈরি করতেছে, ভিটামিন ডি তখন তৈরি করে দিচ্ছে। তাহলে সূর্যের আলো আমাদের ভিটামিন ডি তৈরির কাজ করতেছে। ভিটামিন ডি কোথা থেকে তৈরি হচ্ছে, ত্বকের নিচে জমে থাকা কোলেস্টেরল থেকে। এরপরে দেখো কন্ড্রিন হচ্ছে তোমার তন্তুময় আবরণ, পেরিকন্ড্রিয়াম হচ্ছে আমাদের তরুণাস্থির আবরণ। তরুণাস্থি কোন জায়গাটা, তরুণাস্থি নাকে হাত দাও, এই যে দেখো নরম একটা অংশ, কানে হাত দাও, এই যে হাড়গুলা নরম না, এগুলাকে আমরা বলি তরুণাস্থি। এই তরুণাস্থির বাইরের আবরণটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। ক্যাপসুল হচ্ছে বৃক্কের বাইরের আবরণ, বৃক্কের আবরণকে আমরা বলি হচ্ছে ক্যাপসুল। বৃক্ক কোনটা, মূত্র তৈরি করে যে অর্গানটা। এরপরে দেখো রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? একটু আগেই আমি একটা ওইখানে ছোট একটা এরকম বাবু আঁকছিলাম না, যে বাবুটার পায়ের হাড়গুলো ধনুকের মতো বেঁকে গেছিল, কি বলছিলাম, কেন হয়েছিল এটা? ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগটা হয়। এর অভাবে হয় রাতকানা। ভিটামিন বি12 এর অভাবে রক্তশূন্যতা হয়, এবং ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যায়। দাঁতের মাড়ি ক্ষয় হয়ে গেলে এই রোগটাকে আমরা বলি হচ্ছে স্কারভি রোগটা হয়। এরপরে অধিকাংশ সময় আবদ্ধ স্থানে থাকলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি দেখা দেয়? আবদ্ধ স্থান বলতে তুমি একদম এরকম একটা রুমের ভিতর থাকলা যেখানে কোনো জানালা নাই, সেক্ষেত্রে সূর্যের আলো প্রবেশ করতে পারতেছে না, আলো বাতাস চলাচল করতে পারতেছে না, এরকম স্থানকে আমরা কি বলি? আবদ্ধ স্থান। ওইখানে থাকলে ভিটামিন কিসের অভাব হবে? তুমি বুঝতেই পারতেছো, সূর্যের আলো আমাদের দেহে ভিটামিন ডি অ্যাক্টিভ করতেছে, যার জন্য আবদ্ধ স্থানে থাকলে তুমি সূর্যের আলো পাবা না এবং ভিটামিন ডি পাবা না। এরপরে কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়? একটু আগেই এখানে লিখছি দেখো, ভিটামিন বি12 রক্তশূন্যতা, তাকাও ভিটামিন বি12 রক্তশূন্যতা। এছাড়াও ভিটামিন বি12 ছাড়াও ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড অথবা আয়রনের অভাবেও কিন্তু হইতে পারে। এরপরে
ভিটামিন এ এর অভাবে রাতকানা, সি এর অভাবে স্কারবি, ডি এর অভাবে রিকেটস। সবগুলা ভিটামিনের অভাবেই রোগগুলো আমরা একসাথে জেনে ফেললাম। এরপরে আসো, কোনটি ক্ষতিগ্রস্ত হলে রাতকানা রোগ হয়? আমাদের কোষের ভিতর আমাদের চোখের ভিতর দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ। কোন কোষ আর রড কোষ এই দুইটাই আমাদের চোখের ভিতর থাকতেছে। এখন রাতকানা যখন হয় তখন আমাদের কোষের রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। রড কোষ আমাদেরকে অন্ধকারে দেখতে সাহায্য করে। তাহলে রড কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তখন কি হবে? আমরা অন্ধকারে বা অল্প আলোতে দেখতে পাবো না। রাতকানা রোগটা কিন্তু এরকম না যে তুমি রাতের বেলা দেখতে পাবা না। রাত বলতে বুঝাইছে অল্প আলো, কারণ সূর্যের আলো তখন থাকে না। সেক্ষেত্রে রাতকানা বলতে আমরা অল্প আলোতে দেখতে পাবো না, এই রোগটাকে বলতেছি। তাহলে এখানে ক্ষতিগ্রস্ত হইল কে? রড কোষটা। এরপরে আরেকটু কথাবার্তা আমি রাতকানা নিয়ে বলি। এই যে রাতকানা যেটা, এটা কিন্তু অনেকগুলো স্টেজ আছে। সর্বপ্রথম স্টেজটা বা প্রাথমিক স্তরটা হচ্ছে আমাদের এই রাতকানাটা, মানে অল্প আলোতে দেখতে না পাওয়া। এরপরে 4 আর 5 নাম্বার যে স্তরটা, মানে ড্যামেজের দিকে যাইতে যাইতে 1 2 3 4 যখন ড্যামেজ হইতেই থাকে, তখন যখন 4 আর 5 নাম্বার পর্যায়ে যাচ্ছে আমরা এটাকে বলবো হচ্ছে জেরোফথ্যালমিয়া। কি বললাম? জেরোফথ্যালমিয়া। এটা হচ্ছে 4 আর 5 নাম্বার ধাপটাকে বলতেছি। এরপরে যদি আরো ড্যামেজ হইতে থাকে তখন কিন্তু তোমার চোখ শেষ, তুমি এমনিও দেখতে পারবে না, পুরোপুরি অন্ধ হয়ে যাবা এবং অস্ত্রোপচার করা লাগবে। অস্ত্রোপচার বলতে হচ্ছে তোমার অপারেশন করা লাগবে। এরপর আসো, ইলিশ মাছ নিচের কোন রোগটি প্রতিরোধ করে? এখন ইলিশ মাছ হচ্ছে সমুদ্রের মাছ। সমুদ্রে যে মাছগুলো অবস্থান করতেছে তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? শরীরে লবণের পরিমাণ বেশি দেখতে পাই। ইলিশ মাছ যখন ডিম পাড়ার সময় হয় তখন মিঠা পানিতে চলে আসে, কিন্তু ওরা মেইনলি থাকে হচ্ছে আমাদের সমুদ্রের পানিতে, তার মানে লবণাক্ত পানিতে। এখন লবণাক্ত পানিতে কি থাকে? আয়োডিন থাকে। আয়োডিনের অভাব যদি না থাকে সেক্ষেত্রে কি হবে? গয়টার রোগটা আমরা হইতে দেখব। এরপরে দেখো, ডায়াবেটিক্স কি? বহুমূত্র, যেখানে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এপিলেপসি হচ্ছে তোমার এই রোগটা আমাদের স্নায়ুতন্ত্রের অভাবে হচ্ছে, মানে শরীরে কাঁপুনিজনিত এক ধরনের রোগ। এবং আমাশয় হচ্ছে আমাদের মল অনেক বেশি শক্ত হয়ে যাওয়া বা আমের মতো হওয়া, মলের সাথে রক্ত যাওয়া, এই রোগটাকে আমরা বুঝতেছি। এরপরে দেখো কি বলছে, রিকেটস রোগ হলে রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তাহলে ভিটামিন ডি। একটু আগেই আমরা বলতেছিলাম ওই যে শিশুদের হাড়, পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়, এটা হচ্ছে রিকেটস, যেটা ভিটামিন ডি এর অভাবে হয়। এর অভাবে হয় রাতকানা, B12 এর অভাবে হয় হচ্ছে রক্তশূন্যতা, এবং সি এর অভাবে স্কারবি হয়। আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলা যায়? এই যে আমরা এতক্ষণ বলতেছিলাম আয়োডিনের অভাবে, এই যে ইলিশ মাছের এখানেও বললাম আয়োডিনের অভাবে আমাদের থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। অ্যাড্রেনাল গ্রন্থি থাকে হচ্ছে আমাদের কিডনিতে, কারণ রেনাল ওয়ার্ডটা শুনলেই আমরা বুঝবো হচ্ছে কিডনি। এরপরে প্যারাথাইরয়েড, এটা হচ্ছে তোমার থাইরয়েডের ভেতরে অবস্থান করতেছে 4টা অংশ। এরপরে থাইমাস, যেটা এটা গ্রীবা অঞ্চলে অবস্থান করতেছে। এগুলো নিয়ে কিন্তু আমরা একটু আগেও কথা বলছিলাম। এরপরে আসো, করিম সাহেবের দীর্ঘদিন যাবত স্টেরয়েড যুক্ত ঔষধ সেবন করে আসছেন। তাহলে করিম সাহেবের ক্ষেত্রে কি দেখলাম? উনি স্টেরয়েড যুক্ত ঔষধ সেবন করতেছে। দীর্ঘদিন স্টেরয়েড যুক্ত ঔষধ সেবন করলে আমরা জানি হচ্ছে হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় বা অস্টিওপোরোসিস হয়, অস্টিওপোরোসিস। এরপরে ইদানিং তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে। এই যে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস হচ্ছে। ক্যালসিয়াম বা ক্যালসিয়ামের যৌগ মিলে আমাদের দাঁত, হাড় এগুলো গঠিত হয়। তাহলে ওনার ক্ষেত্রে আমরা কি দেখতাম? অস্টিওপোরোসিস হচ্ছে। এরপরে অপরদিকে তার ছোট ভাই রফিকের হাতের গিটে দীর্ঘদিন ব্যথা। গিট ওয়ার্ডটা উচ্চারণ করে দিচ্ছে, তার মানে হচ্ছে গেটে বাত। এবার রফিকের ক্ষেত্রে কোনটি সঠিক? তার মানে এই যে গেটে বাতের ক্ষেত্রে সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা, অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া। না, এর সাথে তো তোমার গেটে বাত বা হাড়ের অসুস্থতার কোনো সম্পর্ক নাই। কায়িক পরিশ্রম ও ভারী কাজ করা, না, তার তো এমনিই হাড়ে ব্যথা, সে তো এত কিছু করতে পারবে না। এরপরে ব্যথা হলে গিটের উপর বরফ দেওয়া, না, বরফ কেন দিব? এখানে হচ্ছে আমরা গরম শেক দিব, গরম শেক দিতে হবে। তাহলে এই জায়গায় আমরা সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণটাকেই দেখতে পাচ্ছি। এরপরে করিম সাহেবের ক্ষেত্রে, তার মানে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে, এই যে প্রথম ব্যক্তির ক্ষেত্রে করিম সাহেবের কথা একটু আগে কিন্তু আমরা রফিক সাহেবেরটা আলোচনা করছি। এবার দেখো করিম সাহেবের ক্ষেত্রে ননি তোলা দুধ ও দুগ্ধজাত খাবার খেতে হবে। ননি তোলা দুধ বলতে তোমার যেই দুধগুলা, ওই যে আমরা দুধকে যদি ফেটায় ফেলাই সেক্ষেত্রে, বা ওই যে ক্রিম তৈরি করে ফেলি, মানে অনেক বেশি ফেটিয়ে যখন আমরা এটা কি করে ফেলি, ক্রিমের মতো করে ফেলি, সেক্ষেত্রে এইখানে আমরা কি দেখতে পাই? ফ্যাটের পরিমাণ তখন কমে যায়। এখন চর্বি জাতীয় খাবার তো আমাদের এমনিতেও কম খাওয়া লাগতেছে, যার জন্য ননি তোলা দুধ, যেখানে তোমার ফ্যাটের পরিমাণ খুব কম থাকতেছে, হ্যাঁ, এটা আমরা গ্রহণ করতে পারি। সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে। হ্যাঁ, সূর্যালোকের সংস্পর্শে আসলে কি হবে? ওই যে ত্বকের নিচে থাকা ভিটামিন ডি গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ভিটামিন ডি অ্যাক্টিভ হইলে আমাদের মানে হাড়ের জন্য কিন্তু এটা খুবই উপকারী। তাহলে এটাও আমরা সঠিক বলতে পারতেছি। প্রয়োজন হলে কুসুম গরম সেঁক দিতে হবে। না,
ওইটা তো আমরা রফিক সাহেবের ক্ষেত্রে দেখব। রফিক সাহেবের ক্ষেত্রে কুসুম পানি গরম পানি দিয়ে সেঁক দিতে হবে, কিন্তু হাড় যদি ভঙ্গুর হয়ে যায়, তোমার হাড় যদি দুর্বল হয়ে যায়, ক্যালসিয়ামের অভাব হয়, সেক্ষেত্রে সেঁক দিয়ে কোনো লাভ হবে না। আমরা যদি গেটে বাত হয় সেক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। তাহলে এই 3 নম্বর অপশনটা আমরা এখানে নিব না, 1 আর 2 হচ্ছে আমার এখানে সঠিক। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।